আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। সোমবার আসছে ফাইজারের ২৫ লাখ ডোজ। ভুলে ভরা পাঠ্য বই ব্যাখ্যা দিতে এনসিটিবি চেয়ারম্যানকে হাইকোর্টে তলব। ডেস্টিনি যুবকের গ্রাহকরা ৫০ থেকে ৬০% অর্থ ফেরত পেতে পারেন, জানালেন বাণিজ্যমন্ত্রী। শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে প্রশংসা বিএনপির সহ্য হয় না, অভিযোগ আওয়ামী লীগের। রাজনীতির ইতিহাসে সমালোচিত কুখ্যাত ইনডেমনিটি বিল, সুবিধাভোগী বিএনপির ভূমিকা নিয়ে নাজমুল হুদার প্রশ্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে বিশ্বব্যাপী শোষিত মানুষের কণ্ঠস্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বুকে টেনে নিয়ে দেখালেন মানবিকতার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে গণটিকাদান কর্মসূচি। ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ওই দিন সারা দেশে ৮০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এনআইডি এবং ভ্যাকসিন কার্ডের মাধ্যমে প্রথম ডোজ টিকা নেওয়া যাবে। এদিকে সোমবার আসছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ মোকাবেলায় দেশের ৮০% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ এবং ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। দেশে এ পর্যন্ত টিকা এসেছে ৫,৫২,০০,০০০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২,৪২,০০,০০০ এবং ২ ডোজই সম্পন্ন করেছেন ১,৬০,০০,০০০ মানুষ। টিকা অবশিষ্ট আছে ১.৫ কোটির মতো। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে সারা দেশে টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ৮০ লাখ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও ২৮ তারিখে, তো সেই জন্য এই ক্যাম্পেইনটি আমরা শুরু করছি ২৮ তারিখে এবং আমাদের ইনশাআল্লাহ লক্ষ্য অর্জন হবে। ক্যাম্পেইনের পূর্বে যে রেজিস্ট্রেশন যারা করেছে ২৫ বছর ঊর্ধ্বে এবং এসএমএস এর যারা পাবেন তারা ৪০ ঊর্ধ্বে জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয় পরিচয় পত্র এবং ভ্যাকসিন কার্ড নিয়ে আসলেও আমরা ভ্যাকসিন দেব। ৪,৬০০ ইউনিয়ন পরিষদ, ১,০৫৩টি পৌরসভা ও সিটি কর্পোরেশনের ৪৪৩টি ওয়ার্ডের নির্ধারিত বুথে সকাল ৯টা থেকে চলবে টিকা কার্যক্রম। নিবন্ধনের পর অপেক্ষায় থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। প্রায় ৮০,০০০ লোক এখানে টিকা দিবে। প্রতিটি ইউনিয়নে ৩টি বুথ করা হচ্ছে, পৌরসভা ১টি বুথ এবং সিটি কর্পোরেশনও 3টি বুথ করা হয়েছে। যেটা আমাদের লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জন হবে না সে পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম ওই দিন চলমান থাকবে। গর্ভবতী ও স্তনদানকারী মায়েরা ওই দিন টিকা পাবেন না। আগামী মাসে দেয়া হবে ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ। রুটিন ক্যাম্পেইন ইপিআই, যেটা ইপিআই এর মাধ্যমে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার জানাবো করোনা পরিস্থিতি। করোনায় ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭,৪১৪। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে ৮২০টি ল্যাবে ২২,২২১টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৯৮০। মোট শনাক্ত ১৫,৫১,৩৫১। নতুন ১,৩১২ জন সহ সুস্থ মানুষের সংখ্যা ১৫,১১,৪৭৯। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ৪.৪১%। সুস্থতা ৯৭%-এর বেশি এবং মৃত্যু হার ১.৭৭%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখের বেশি।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে থাকা ভুলের ব্যাখ্যা দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 10 নভেম্বর সশরীরে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি মিনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে পড়াতে গিয়ে পাঠ্যপুস্তকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু নামের জায়গায় শেখ মুজিব উল্লেখ আছে লক্ষ্য করেন এক অভিভাবক। নবম থেকে দ্বাদশ পর্যন্ত পাঠ্য বইয়ে জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অনেক তথ্যই ভুলে ভরা। বঙ্গবন্ধুকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পরিবর্তে লেখা হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। পরবর্তীতে ওই অভিভাবক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে আইনি নোটিশ পাঠান। জবাব না পেয়ে 6 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন তিনি। এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করি এবং তারা আমাকে বেশ কিছু ভুল ইন্ডিকেট করে, আমার কিছু ভুল ইন্ডিকেট করে এগুলো সমন্বয়ে আমি আমার অ্যাডভোকেটের সঙ্গে আলাপ করি। শুনানিতে পাঠ্য বইয়ে ভুল দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন হাইকোর্ট। ভুলের ব্যাখ্যা দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সহ 2 জনকে তলব করেছেন আদালত। আগামী 10 নভেম্বর সশরীরে হাজির হতে বলা হয়েছে। দুদককে বলা হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, তারপরে বঙ্গবন্ধুকে বলা হচ্ছে দলীয় নেতা। আগামী 10ই নভেম্বর 2021 এই তারিখে এই পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের 2 জনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। পাঠ্যপুস্তকের দায়সারা প্রকাশ কেন অবৈধ নয় রুল জারি করেন হাইকোর্ট। একই সাথে রুলের জবাবে সন্তুষ্ট না হলে শিক্ষা সচিবকে তলবের কথা বলেন আদালত। 10 তারিখে তারা হাজির হয়ে যে জবাবটা দিবেন সেটা যদি সন্তোষজনক না হয় তাহলে তিনি হয়তো ওই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে ডাকবেন। এটা কেন হয়েছে এবং যারা প্রতীয়মান হয়েছে কাগজপত্র দিয়ে মামলা আর্জির সাথে যে কাগজপত্র ছিল আমরা এটা বলেছি যে অবশ্যই এটা তদন্ত করা দরকার এবং তাদেরকে ব্যাখ্যা চাওয়া দরকার। কারণ মহান জাতির পিতা ওনাকে নিয়ে যদি তথ্য বিকৃতি হয়। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ নিয়ে ভুল তথ্য মেনে নেওয়া যায় না বলে শুনানিতে তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রতারণার শিকার ডেস্টিনি ও যুবকের গ্রাহকরা অন্তত 50 থেকে 60% অর্থ ফেরত পেতে পারেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কিছু প্রতিষ্ঠানের অতি মুনাফার চক্করে গোটা ই-কমার্স খাত ক্ষতিগ্রস্ত হলেও এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছেন তিনি। আইনি দুর্বলতা কাটাতে ই-কমার্সের জন্য নীতিমালা করা হচ্ছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত এই কর্মশালা। এতে বাণিজ্যমন্ত্রী ই-কমার্স খাতের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন। ব্যবসায়ী নৈরাজ্য বন্ধ সহ প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন তৈরি হচ্ছে বলেও জানান তিনি। 420 এমন একটা ধারা যাতে বেল নিয়ে চলে যাবে, তাদের কিন্তু জামিন দিয়ে দিতে হবে। এই জন্য আইনেরও বদলের কথা বলা হয়েছে। আমরা আইনমন্ত্রীকেও বলেছি সমস্যা আমরা হয়েছে সবাই মিলে, আপনারা দেখাচ্ছেন, আমরাও চেষ্টা করছি তো একটা আইনের একটা বিধিমালা করা যায়। এই 4-5টা বা 10টা বা 20টা কোম্পানির জন্য 30,000 এই সবাইকে আমরা কিন্তু বিপদে ফেলতে চাই না। ডেস্টিনি ও যুবকের অনেক সম্পদ রয়েছে। এই সম্পদ বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে প্রতারিত হওয়া গ্রাহকদের অর্ধেক টাকা পরিশোধ করা সম্ভব বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের দাম অ্যাপ্রিসিয়েট হয়েছে, অনেক বেশি বেড়েছে। হয়তো আমার ধারণা এই দাম যদি আজকে ন্যায্য মূল্যে এটা প্রপারলি বিক্রি করে দেওয়া যায় তাহলে অন্তত আমার ধারণা যে 50 থেকে 60% মানুষকে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া যাবে। গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলা ই-অরেঞ্জ, ধামাকা, ইভেলি সহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারপারসন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা এবং দূরদর্শিতা জাতিসংঘে যেভাবে প্রশংসিত হয়েছে তাতে রাজনীতিতে তিনি এক ধাপ এগিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে নেতারা বলেন, রাজনৈতিক প্রজ্ঞা ও মেধায় উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রীর প্রশংসা বিএনপির সহ্য হয় না বলেও মন্তব্য করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন।
বিশ্ববাসীর কাছে আমাদেরকে সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আলোচনা সভা এবং দুস্থদের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ কর্মসূচি। যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক প্রজ্ঞা ও মেধায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, আর সে কারণেই তিনি বিশ্বব্যাপী প্রশংসিত। তলাবিহীন ঝুরি বদনাম দেওয়া যেই দেশ, সেই দেশ থেকেই, সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে এক চরম দরিদ্রতম দেশ থেকে আজকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘে বিশ্ব নেতাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা, তার সাহসিকতা, তার মানবিকতা, তার দূরদর্শিতার যে প্রশংসা হয়েছে, সেই প্রশংসার ফলে বাংলাদেশ এক ধাপ উঁচুতে উঠেছে, আর বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতিতে বিএনপি এক ধাপ নিচে নেমে গেছে। দারিদ্র্য বিমোচন সহ নানা সূচকের উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বিএনপির নজরে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস আমেরিকার প্রেসিডেন্টকে বলছে, দারিদ্র্যের ব্যাপারে কি করবেন, বাংলাদেশের দিকে তাকান, দারিদ্র্য বিমোচন কিভাবে করতে হয় শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, তার থেকে শিক্ষা নিন। রাজনীতির নামে বিএনপি আবারও সহিংসতা ও বিশৃঙ্খলা করলে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতা মুজিব হত্যার বিচার হবে না, খুনিচক্র রক্ষায় ৪৬ বছর আগে আইন করেছিল মোশতাক সরকার। রাজনীতির ইতিহাসে চরম সমালোচিত ইনডেমনিটি বিলের মাধ্যমে সবচেয়ে সুবিধাভোগী দলের নাম বিএনপি। ইনডেমনিটিকে হঠকারী আখ্যা দেয়া বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। অন্ধকার সেই ইতিহাসের বাকিটা জানাচ্ছেন মেহেদী হাসান। ৭৫-এর ১৫ই আগস্ট ধানমন্ডির বাড়িতে চিহ্নিত খুনিরা হত্যা করে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যা হয় পরিবারের অপরাপর সদস্য। খুনিচক্রের সঙ্গে সে সময় ক্ষমতা দখল করেন খন্দকার মোশতাক। বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয় সেজন্য ২৬শে সেপ্টেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে তখনকার সরকার, ইতিহাসে যা কালা কানুন নামে পরিচিত। অতঃপর জেনারেল জিয়ার ক্ষমতা দখল, ৭৮ সেপ্টেম্বরে প্রতিষ্ঠা হয় জাতীয়তাবাদী দল বিএনপি। পরের বছর ৯ এপ্রিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশকে বৈধতা দেয় জিয়া সরকার। ওই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। এতদিন পরে তিনি তুলে ধরলেন ইতিহাসের চরম সত্য, বললেন ন্যায় বিচার পরিপন্থী আইন সমর্থনযোগ্য নয়। কেউ কোনো হত্যাকাণ্ডকে কোনো সময় সাপোর্ট করতে পারে না। কোনো ইনডেমনিটি বিল, কোনো রকমের পরবর্তী আইন কোনো রকমের হত্যাকাণ্ডকে জায়েজ করার মতো কিন্তু তাদের নৈতিকভাবে কোনো রকমের সমর্থন তারা পাবে না। 1975 আগস্টের শূন্যতা পূরণের মধ্য দিয়ে বিএনপি এটার একটা বেনিফিশিয়ারি হিসেবে ছিল। তাদের জন্য অনেক কিছুই মরালি করা সম্ভব ছিল না। জিয়াউর রহমানের ক্ষমতা দখলে বঙ্গবন্ধুর খুনিদের সমর্থন ছিল কিনা তা নিয়েও কথা বলেন ব্যারিস্টার হুদা। বিএনপি রাজনৈতিক সাকসেশন হিসেবে বিএনপি পাওয়ারে আসলো ঠিকই, কিন্তু এই পাওয়ারে আসার পিছনেও তো এদের একটা অন্য রকমের প্রক্রিয়া ছিল, কারণ উনি তো সামরিক ইসের থেকে নিয়ে এখানে, এবং তার সেই কর্মকাণ্ডের মধ্যে ওদের যে সমর্থন ছিল না এটা তো আমি বলতে পারবো না। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে কুখ্যাত আইনটি বাতিল করে। নাজমুল হুদা বলেন, দু একজন বিএনপি সদস্য এর পক্ষে থাকলেও দলীয় সিদ্ধান্তের কারণে ওয়াকআউট করতে হয়েছিল। ভেতরে ভেতরে আমাদের অবস্থান অন্যরকম ছিল। মওদুদ ভাই, আমরা সবাই মোরলেস একই মতে ছিলাম যে এই ধরনের মানবতা বিরোধী হত্যাকাণ্ডের উপরে কোনো রকমের সমর্থন দেওয়া যায় না। আর্টিকেল 70 বাইন্ডস অল দি এমপিস ইনটু ওয়ান পয়েন্ট। দল থেকে যদি সিদ্ধান্ত হয় যে এটাকে সমর্থন করতে হবে,
আমি যদি সেটা সমর্থন না করি বা আমি যদি সেটার পক্ষে অবস্থান না নিই, আমার তো সংসদ পদ বাতিল হয়ে যাবে। 2001 সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া থামিয়ে দেয়। সঙ্গত কারণেই তাই প্রশ্ন ছিল, বিএনপি কি তাহলে বঙ্গবন্ধু হত্যাকারীদের পৃষ্ঠপোষক? এই আইনটার পেছনে যেখানে তার সমর্থন রয়েছিল, সেই সমর্থক দল পরবর্তীতে বিপরীত তো অবস্থান নিতে পারে না। আপনাদের বললেন যে আমরা এটা করতে পারতাম, আমরা এটা করলাম না কেন? সেটার উত্তর আমি বলছি, আমেরিকা তো অনেক কিছু করতে পারতো, অনেক কিছুর ব্যাপারে করলো না কেন? ব্যারিস্টার হুদার এই কৌশলী উত্তর যেমন অনেক প্রশ্নের জন্ম দেবে, তেমনি ইতিহাসের দায় থেকে বেরিয়ে আসবে অজানা অনেক তথ্য। সেই মন মানসিকতা নিয়ে যদি আজকে রাজনীতি চলতো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। বিশ্বব্যাপী শোষিত মানুষের কণ্ঠস্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় কিংবা গণহত্যা বছর জুড়েই প্রতিবাদী বঙ্গবন্ধু কন্যা পেয়েছেন মাদার অফ হিউম্যানিটি পুরস্কার। ঘরহীন মানুষের আশা জাগা নিয়ে শেখ হাসিনার মানবিক গল্প শোনাচ্ছেন আকবর হোসেন সুমন। 2017 সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ঠিকানা ছিল বঙ্গবন্ধুর বাংলাদেশ। স্রোতের মতো আসা শরণার্থীর ঢেউ গিয়ে থামল উখিয়া শিবিরে। পরম মমতায় আশ্রয় দিলেন শেখ হাসিনা। জাতিসংঘের প্রতিবেদন বলছে, বাংলাদেশে আসা 10 লাখের বেশি রোহিঙ্গার ভরণ পোষণে ব্যয় হয় $60 কোটি বা 5,000 কোটি টাকা। Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. জাতিসংঘের সাধারণ পরিষদের 72তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের বুঝিয়ে দেন মানবিক দায়িত্ব কতটা মহান হতে পারে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে ভাষান্তরে আবাসন করতে ব্যয় হয়েছে প্রায় 2,500 কোটি টাকা। আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে স্বীকৃতি দিয়েছে বিশ্ব। পেয়েছেন মাদার অফ হিউম্যানিটি পুরস্কার। এই দেশে ক্রাইসিস বিভিন্ন রাষ্ট্র প্রধান, সরকার প্রধানের সময় হয়েছে, কিন্তু শেখ হাসিনা যেভাবে একটা রোহিঙ্গা কিশোররে এইভাবে জড়ায় ধরছেন, এরকম ছবি আপনি আবিষ্কার করেন তো অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বা সরকার প্রধানদের সঙ্গে। দিস ইজ আনপ্যারালাল। রাষ্ট্রীয় সংকট মোকাবেলায়, অভ্যন্তরীণ হুমকি মোকাবেলায় তিনি যা করেছেন, সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে রোহিঙ্গাদের যে এখন আশ্রয় দিয়ে রেখেছেন, সেগুলি তুলনাহীন। গ্রামের মানুষের দারিদ্রতা ঘোচাতে সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দিয়েছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর মতোই সংকটে সুনিপুণ এবং সময়োপযোগী শেখ হাসিনাতে বিশ্বাস তাই বিশ্ববাসীর। মুজিববর্ষে তার সবচেয়ে বড় উপহার আমি মনে করি আশ্রয়ন। পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক এই ধরনের প্রকল্প করেছেন কিনা আমার জানা নেই। সমাজতান্ত্রিক দেশের কথাটা ভিন্ন। 1972-এ জাতির পিতা যেমন ভূমিহীনদের ঘর দিয়েছিলেন, ঠিক তেমনি ঘরহীন মানুষের স্বপ্ন ঠিকানার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর 48 ঘন্টার কর্মবিরতি প্রত্যাহার করেছে ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি, প্রাইম মুভার মালিক সমন্বয় পরিষদ। রাত 9:30টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দিষ্ট স্থানে পরিবহনের সার্ভিস চার্জ আদায়ের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সড়কে নৈরাজ্য, বিশৃঙ্খলা, চাঁদাবাজি বন্ধ হবে বলে মনে করেন তিনি। 10 দফা দাবি আদায়ে 27 ও 28 সেপ্টেম্বর 48 ঘন্টার পণ্য পরিবহনে কর্মবিরতি পালনের ডাক দেয় সংগঠনের নেতারা। কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম এবং আগামীকাল সকাল থেকে আমাদের সকল ধরনের পণ্য পণ্যের গাড়ি সারা দেশে চলাচল শুরু করবে, চলাচল করব। সার্ভিস চার্জের বেশি কাউকে চাঁদা মানে অতিরিক্ত সার্ভিস চার্জ নিতে দেওয়া হবে না, এটা আমরা লক্ষ্য রাখব এবং নির্দিষ্ট জায়গা থেকে এই সার্ভিস চার্জ আদায় হবে। রাস্তাঘাটে দাঁড়া করিয়ে কোনো সার্ভিস চার্জ আদায় হবে না। যদি কেউ ইচ্ছা করে কেউর উপরে গাড়ি চালিয়ে দেয়, সেইটা তো অবশ্যই 302-তে যাবে। 302-এর আগে এই মামলাটি 302-এর আগে তারা পুলিশের যেন ইনকোয়ারিটা সঠিকভাবে করে
তারপরে কনভার্ট করে, এটাই ছিল তাদের দাবি, সেটা আমরা এটা বিবেচনা করেছি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফায়ার সার্ভিসকে আধুনিক করতে চায় সরকার, প্রতি উপজেলায় হচ্ছে ফায়ার স্টেশন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নদী দখলে দায় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান, দ্রুতই শুরু হবে 156টি নদী দখল মুক্ত করার কাজ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রতি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা করতে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 41তম অফিসার্স ফাউন্ডেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন, ফায়ার সার্ভিস এখন আর শুধু দমকল বাহিনীই নয়, অগ্নি নির্বাপন থেকে শুরু করে যে কোনো দুর্যোগেই মানুষের পাশে দাঁড়াচ্ছে বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলে জানান তিনি। অনুষ্ঠানে 41তম ব্যাচের চৌকস সদস্যদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা প্রত্যেকটা উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন জন্য তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি এবং এটা আমরা প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমাদের ক্ষমতা গ্রহণের আগে ফায়ার সার্ভিস স্টেশন ছিল মাত্র 204টি, এখন সারা দেশে চালু ফায়ার সার্ভিস স্টেশন 456টি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল এ জাতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী রোববার রাজধানীর একটি হোটেলে কানাডিয়ান ইউনিভার্সিটির আয়োজনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের এক যুগ শীর্ষক চিত্র প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। স্পিকার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের আজ যে উন্নতি, তার ভিত্তিটা ছিল আসলে আওয়ামী লীগের সভানেত্রী হয়ে 1981 সালে তার দেশে ফিরে আসা। কাজটা আমরা যতটা সহজ ভাবছি, সে সময় ততটা সহজ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে আসীন বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর পল্লবীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মফিউর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর জন্মদিন, রাজধানীতে তাই আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার। যুবলীগ এর আয়োজক। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর শেখ হাসিনাকে নিবেদন করে আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকাররা। বঙ্গবন্ধু স্বপ্নবাহু তার, শুভ শুভ জন্মদিন দেশ রত্ন শেখ হাসিনা। পরে আলোচনায় অংশ নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। সব ষড়যন্ত্রকে রুখে তিনি বাংলার মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছেন। এই দেশের মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে বারবার মৃত্যুর সম্মুখীন হচ্ছেন, তারপর উনি পিছপা হয়নি। বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশের মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, পেট ভরে ভাত খাবে। সংগঠনটির চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। জিডিপিতে বাংলাদেশে এখন বিশ্বে 41তম এবং নারীর ক্ষমতায়নে অভাবনীয় সাফল্যের কথা বলেছেন। বাংলাদেশ 2041 সালে মধ্যে জ্ঞান ভিত্তিক একটা উন্নত দেশ হবে। তিনি বলেন, জাতিসংঘ অধিবেশনেও বৈশ্বিক সাম্যের কথা বলেছেন প্রধানমন্ত্রী। মর্যাদাশীল জাতি হিসাবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা ইস্যুকে জিইয়ে রেখে সরকার আন্তর্জাতিক মহলে সহমর্মিতা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। জাতিসংঘে খালেদা জিয়াকে নিয়ে মিথ্যাচার করায় তীব্র নিন্দা জানান ফখরুল। দ্রুতই জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। আগামীর আন্দোলনে কৃষক দলের বড় ভূমিকা আশা করেন বিএনপির মহাসচিব। রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও তিনি কোনো সমাধান নিয়ে আসতে পারেন। এই ইস্যুটা জিয়ে রেখে তারা একটা আন্তর্জাতিক যে সুবিধা, সেই সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করতে চায়।
দীর্ঘ 18 মাস পর খুলল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও বিজ্ঞান লাইব্রেরি। যারা 1 ডোজ টিকা নিয়েছেন তারাই কেবল লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। টিকা কার্ড দেখিয়ে লাইব্রেরিতে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অনার্স 4র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা লাইব্রেরিতে অবস্থান করতে পারবেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী গ্রন্থাগারে সকলকে বাধ্যতামূলকভাবে সার্বক্ষণিক সঠিক নিয়মে মাস্ক পরতে হবে। পরস্পরের কাছ থেকে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। গ্রন্থাগারে ঢুকতে ও বের হতে আলাদা গেট ব্যবহার করতে হবে। $156টি নদী দখলমুক্ত করার কাজ দ্রুতই শুরু হবে। নদী দিবসের আলোচনায় সরকারের কর্তা ব্যক্তিরা জানান, ঢাকার 4 নদী রক্ষায় মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। নদী দখলে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকেও দায়ী করেন আলোচকরা। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, নদীর প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরি করতে হবে। বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। দখল দূষণে একসময়ের খরস্রোতা নদী মৃতপ্রায়। কোথাও কোথাও পলি জমে সৃষ্টি হয়েছে চরের। নাব্যতা হারিয়েছে নদীগুলো। অনেক নদী আবার পরিণত হয়েছে সরু নালায়। এ বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। দিবসটিতে জাতীয় নদী কমিশনের আয়োজনে বঙ্গবন্ধুর নদী ও পরিবেশ ভাবনা এবং আমাদের করণীয় শীর্ষক সিম্পোজিয়াম। 114টি স্থানে অবৈধ দখল। নদী দখলে বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানকে দায়ী করেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। নাব্যতা ফেরাতে নিয়মিত ড্রেজিংয়ে তাগিদ দেন তিনি। পানি উন্নয়ন বোর্ড আরও করেছে, যেখানে সেখানে সুইচ গেট করে এবং সেখানে যখন তখন বন্ধ করে এবং খুলে নদীর ওই অংশটা 12টা বাজে দিচ্ছে। গোটা দেশের নদী একটা মাস্টার প্ল্যানের আন্ডারে এনে ড্রেজিং করা উচিত। সচিব জানান, ঢাকার 4 নদীর জন্য 220 কিলোমিটার এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। নদীগুলোকে উদ্ধার করা, সেগুলোর নাব্যতা আবার ফিরিয়ে দেওয়া, আবার সেখানে দখল মুক্ত করা এবং তার সাথে সাথে কিছুটা আবশ্যিকভাবে এসে গেছে এখানে পলিউশন ফ্রি করা। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, 75 পরবর্তীকালে ক্ষমতা দখলদারদের কারণেই নদীগুলো বেহাত হয়েছে। নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির তাগিদ দেন মন্ত্রী। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে। মানুষ মনে করেছিল নদী দখল করলে এটার কোনো শাস্তি ভোগ করতে হবে না। তারা মনে করেছে যে না, এটা দখল না, এইটুক জায়গা, এটা মনে হয় আমার, এটা প্রাপ্য, এটা আমার অধিকার। সরকারের পাশাপাশি সবাই সচেতন হলে বাংলার নদী বাঁচবে বলেও মত দেন আলোচকরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। কমিউনিটি ক্লিনিকের সেবায় সন্তুষ্ট গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দারা। করোনাকালে সংক্রমণের ঝুঁকিতে যেতে হচ্ছে না উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। প্রত্যন্ত এলাকায় 53টি ক্লিনিকে সব বয়সী রোগীরা পাচ্ছে স্বাস্থ্যসেবা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। করোনাকালে কমিউনিটি ক্লিনিকে ভিড় বেড়েছে প্রত্যন্ত এলাকার রোগীদের। সেবা পাচ্ছে সব বয়সীরা। গাজীপুরের কাপাসিয়ায় 53টি কমিউনিটি ক্লিনিক খোলা থাকে সপ্তাহে 6 দিন। এসব ক্লিনিকে মাতৃস্বাস্থ্য সহ গর্ভকালীন সেবা, শিশু স্বাস্থ্য সেবা ছাড়াও চিকিৎসা দেয়া হচ্ছে সব রোগীদের। বাড়ির কাছে চিকিৎসা সেবা পেয়ে খুশি তারা। এখন উপজেলা যায় না, এখানে আমাদের ক্লিনিক আছে, এখানে আসি আমরা, এখানে সব কিছু পাই। জ্বর হলে, ঠান্ডা, কাশি, সবকিছু ট্রিটমেন্ট এখানে ভালোই হয়। কমিউনিটি ক্লিনিকে অনেক পাই, সেবা পাই, ওষুধ বড়ি নিতে পারি, এই কারণে আসি এখানে। এখানে কমিউনিটি ক্লিনিক হয়, আমরা খুব উপকৃত। মহামারী কালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে না গিয়ে কমিউনিটি ক্লিনিকে আসছে রোগীরা। চিকিৎসকরাও চেষ্টা করে যাচ্ছেন সর্বোচ্চ সেবা দেওয়ার। বিশেষ করে গর্ভবতী এবং শিশুদের সেবা দিয়ে থাকি। এছাড়াও সাধারণ রোগীর আমরা সেবা দিয়ে থাকি। আগে যদি 30-40 জন রোগী দেখতাম, এখন প্রায় 60 থেকে 70 জন রোগী ডেইলি দেখা হয়। উপজেলা হাসপাতালের অধিকাংশই এখন মিলছে কমিউনিটি ক্লিনিকে। এনে যে কর্মকর্তা, সহকারী কর্মকর্তা যারা আছেন তারা সার্বক্ষণিক শ্রম দেয়। তারা আগে যে কোনো সমস্যা হলে উপজেলা হাসপাতাল যেতে হইতো, এনে ওখানে না গিয়ে ওই সেবাটুকু এখানে তারা পায়। কমিউনিটি ক্লিনিক থেকে দেয়া হচ্ছে বিনামূল্যে 28 ধরনের ওষুধ। সাধারণ জনগণ হাসপাতালে যেভাবে আগে আসতো তা থেকে
তাদের এলাকায় কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিচ্ছে এবং তারা পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাচ্ছে এবং তারা সেই সেবা পেয়ে তারা সন্তুষ্ট। স্থানীয়রা বলছে কমিউনিটি ক্লিনিকের সুবাদে স্বাস্থ্যসেবা এখন তাদের দোরগোড়ায়। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। পানি কমায় পদ্মার রাজবাড়ী অংশে তীব্র ভাঙন, নদীগর্ভে শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলের ক্ষেত। তালেবানের নৃশংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা, এখনই স্বীকৃতি দিচ্ছে না রাশিয়া। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পদ্মার পানি কমতে থাকায় রাজবাড়ী অংশে তীব্র হয়েছে ভাঙন। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজারঘাট সহ বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শুক্রবার দুপুরে এভাবেই পদ্মার পেটে ঢুকে যায় সদর উপজেলার চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, প্রতিনিয়ত ভাঙছে ঘরবাড়ি, হাট, ঘাট ও ফসলের মাঠ। সদর উপজেলার গুদারবাজার ঘাট, দৌলতদিয়া ঘাট, সোনাকান্দুর ঘাট, অন্তরমোড় সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে নদী তীরবর্তী প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র হয়েছে। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। আমরা স্কুল ভেঙে যাচ্ছে, যে কোনো ভয়াবহ অবস্থায় আমরা বাড়ি ভেঙে চলে যেতেছি। এখন কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ, আমরা কোনে যাব? আমাকে জায়গা নাই, জমি নাই। শক্তভাবে বাঁধার চেষ্টা করে তাহলে মনে করেন এই এলাকাটা আপাতত থাকার মতো একটা পরিবেশ তৈরি হবে। পদ্মার ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের 376 কোটি টাকা ব্যয়ে 7.5 কিলোমিটার বাঁধের সিসি ব্লক স্থাপনের পর গত 3 মাসে কয়েকটি স্থানে 700 মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। বর্তমানে জিও ব্যাগ নাপিংয়ের মাধ্যমে ভাঙন ঠেকার চেষ্টা করতেছি। পরবর্তীতে আমরা এই জায়গায় পুনরায় আগের মতো করে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করব এবং সেটা হবে আমাদের নতুন ডিজাইন। ভাঙন রোধে দীর্ঘস্থায়ী কার্যকর উদ্যোগ দেখতে চান নদী পাড়ের মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংবাদের এ পর্যায়ে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। ধানমন্ডি 27-এ যাত্রা শুরু করলো পুমার নতুন ফ্ল্যাগশিপ স্টোর। আজ বাংলাদেশে পুমার এক্সক্লুসিভ ফ্র্যাঞ্চাইজ পার্টনার ডিবিএল গ্রুপের সাথে মিলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম.এ. রহিম, উপব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ ডিবিএল গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে পাবনায় রুচির আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাবনার গোররি চিকনাই নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন পাবনা 4 আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস। উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম রতন। প্রতিযোগিতায় প্রথম হয় হাদল, দ্বিতীয় আত্রা এক্সপ্রেস এবং তৃতীয় হয় বাংলার দুলদুল পাবাখালী। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে 80 লাখ মানুষকে টিকা দেয়া হবে। সোমবার আসছে ফাইজারের 25 লাখ ডোজ। ভুলে ভরা পাঠ্য বই ব্যাখ্যা দিতে এনসিটিবি চেয়ারম্যানকে হাইকোর্টে তলব। ডেস্টিনি যুবকের গ্রাহকরা 50 থেকে 60% অর্থ ফেরত পেতে পারেন, জানালেন বাণিজ্যমন্ত্রী। শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে প্রশংসা। বিএনপির সহ্য হয় না অভিযোগ আওয়ামী লীগের। রাজনীতির ইতিহাসে সমালোচিত কুখ্যাত ইনডেমনিটি বিল, সুবিধাভোগী বিএনপির ভূমিকা নিয়ে নাজমুল হুদার প্রশ্ন।
দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।